শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরা কিন্তু খুব একটা ভালো নেই। অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। ঘড়ির কাঁটায় বেলা বেজেছে সকাল 4:45, আর সকাল 4:45 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। এই ভিডিওটা ছিল অনেক দিন আগে শ্যুট করা, প্রায় 17-18 দিন আগে। এরই মাঝখানে অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি, আর আমরা কেন ভালো নেই সবটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তোমরা তো দেখতেই পাচ্ছ আজ প্রায় 17-18 দিন হয়ে গেল আমি কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আসলে আমরা এতটাই অসুস্থতার মধ্যে ছিলাম, কি বলবো, ভিডিও শেয়ার করা তো দূরে থাক, শ্যুট করাই হচ্ছে না। আর ভিডিওটা যাও শ্যুট করা ছিল, এডিট করার অভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আসলে কি বলো তো, ভোট দিতে বাড়ি গেছিলাম, বাড়ির থেকে চলে আসার পরই 2-3 দিন যাওয়ার পরে আমার শাশুড়ি মা হঠাৎ করে এমন অসুস্থ হয়ে পড়লো যে ওনাকে নিয়ে মেডিকেলে ছুটতে হলো। আর মেডিকেল বলতে আশেপাশের কোনো মেডিকেল না, একদম আমাদের ওয়েস্ট বেঙ্গলের শেষ সীমানায় দুর্গাপুরে নিয়ে যেতে হলো। আসলে উনি তো আগের থেকে হার্টের ব্যামোতে অসুস্থ ছিলেন, সে কারণে এত পরিমাণ অসুস্থ হয়ে গেছিলো ওনাকে আর রাখা যাচ্ছিল না। ইমিডিয়েট ট্রান্সফার করে দেওয়া হয়েছে অপারেশনের জন্য। তাই কিন্তু সকলে মিলে নিয়ে ছুটে গেছিলো ওখানটায় দুর্গাপুরে। তো দুর্গাপুরে এক হসপিটালে ভর্তি করিয়েছে। তারপর ভর্তি করানোর একদিন পরে কিন্তু ওনাকে হার্ট সার্জারি করা হয়, ওপেন হার্ট সার্জারি। তো ওটা করার পর ওনার প্রায় 5 দিন পর্যন্ত জ্ঞান ফিরছিল না। তো সেই মানসিকতা নিয়ে কিন্তু আর ভিডিও শ্যুট করা হয়নি। এমত অবস্থায় আমরা কি করে আর ভিডিও শ্যুট করি বলো? আমাদের মন মানসিকতা এতটাই খারাপ ছিল কি বলবো। তবে হ্যাঁ, আমরা কিন্তু এখানে ওই মোটামুটি 2-3 দিন ছিলাম, তারপরে কিন্তু বাড়ি চলে এসেছি। তার জন্য আর তোমাদের সঙ্গে কোনো কিছুই আমি শেয়ার করতে পারিনি। আর জ্ঞান ফিরেছে সেই 5 দিন পর, আর 5 দিন পর্যন্ত আমাদের একদম কি অবস্থা। আর ওখানে কিন্তু মায়ের সঙ্গে ছিল ভাই। তারপর আমরা বাড়ি আসার পর কিন্তু কর্তামশাই ওখানে চলে গেছেন। আসলে ওই পেশেন্টের সঙ্গে তো থাকতে হয়। আর এখনও পর্যন্ত 17-18 দিন হয়ে গেল আইসিইউতে ভর্তি আছে, এখনও পর্যন্ত কিন্তু আইসিইউ থেকে বের করেনি। প্রথমত 5 দিন অবধি ওনার খুব সিরিয়াস কন্ডিশন ছিল, 5 দিন পরে যাও বা জ্ঞান ফিরেছে, তবুও অবস্থা একদমই ভালো ছিল না। সে কারণেই কিন্তু আর তোমাদের সঙ্গে কোনো কিছুই আমি শেয়ার করতে পারিনি, আর এই ঘটনাটাও তোমাদেরকে জানাতে পারিনি। আসলে কিভাবে জানাবো বলো, পরিস্থিতি এমন হয়ে গেছিলো। তার মধ্যে আমাদের সঙ্গে এমন পরিস্থিতি হয়ে গেছে, কর্তামশাইয়ের মোবাইলটাও খারাপ হয়ে গেছে। আমার কাছে কর্তামশাইয়ের কাছে যেহেতু কোনো মোবাইল নেই, তাই কিন্তু কর্তামশাই আমার মোবাইলটা দিয়েই চলাচল করছিল এই কিছুদিন থেকে। তারপর দুর্গাপুরে যাওয়ার সময় উনি একটা ফোন কিনে নিয়ে কিন্তু ওখানটায় গেছেন, কারণ বাড়িতে আমরা মা মেয়ে একা থাকবো, তো আমাদেরও তো একটা ফোনের প্রয়োজন আছে, সে কারণেই কিনেছে। আর এই অবস্থায় ফোন কেনাটাও আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ ওখানে এত পরিমাণ আমাদের টাকা পয়সা লাগছে, কি বলবো তোমাদের সঙ্গে। আর কি বলবো, দুঃখের কথা শেয়ার না করলেও হয় না। যেহেতু আমি ব্লগ শেয়ার করি, তাই তোমাদের সঙ্গে কিন্তু এই কথাগুলো আমি শেয়ার করলাম। আসলে কি বলো তো, এমন পরিস্থিতি হয়ে গেছে আমাদের। এর আগে আমি নিয়ে গেছিলাম ডক্টর দেখাতে ব্যাঙ্গালোরে, সেখান থেকে কিন্তু অপারেশন করায়নি, বয়স বেশি হয়েছিল বলে ঘুরিয়ে দিয়েছিল, বাড়িতে নিয়ে এসেছি। কিন্তু বাড়িতে এই মোটামুটি ব্যাঙ্গালোর থেকে ঘুরে এসেছি 1.5 বছর হয়ে গেল। তো 1.5 বছরের মধ্যে না ওই ওষুধ খেতে ছিল, তবুও মোটামুটি চলছিল। হঠাৎ করে ভোটের সময় বাড়ি গেছিলাম, বাড়ির থেকে চলে আসার পর হঠাৎ করেই কিন্তু এনি বেশি পরিমাণ অসুস্থ হয়ে যায়, যার কারণে অপারেশন না করলেই নয়। তবে ডক্টর কিন্তু প্রথমেই বলে দিয়েছিল যে ওনাকে অপারেশন ছাড়া আর তেমন কোনো ওষুধ নেই দেওয়ার মতো। তবুও কি বলো তো, ওনাকে ওভাবে ওষুধ খাইয়ে রাখছিলাম, কারণ বয়সটা বেশি হয়ে গেছিলো। যেহেতু ব্যাঙ্গালোরের ডক্টর ঘুরিয়ে দিয়েছে, সে কারণে আমরা রিস্ক নিইনি। তাই এরপর বাড়িতে ভোটের সময় যখন গেছিলাম, তখন আবার ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম। ডাক্তার সঙ্গে সঙ্গে ওনাকে রেফার করে দিয়েছিল। তারপর তবুও ভাবছিলাম যে ওষুধ খেয়ে যদি থাকে, কিন্তু আমরা বাড়ি থেকে চলে আসার পর এত পরিমাণ অসুস্থ হয়ে যায় যে ওনাকে আমরা নিয়ে যেতে বাধ্য হই। তো যাই হোক, এখন মোটামুটি আছে, জানি না কবে সুস্থ হবে। আজ প্রায় 18-19 দিন হয়ে গেল বাড়ি থেকে বেরিয়েছে।
তো এখনও পর্যন্ত সুস্থ হওয়ার কোনো লক্ষণ দেখছি না। তবে হ্যাঁ, আগের তুলনায় কিছুটা পরিমাণ ভালো আছে। তবে কবে ছাড়া পাবে তাও জানি না। এই অবস্থায় কিন্তু আমাদেরকে এখান থেকে চলে আসতে হয়েছে বাড়িতে, কারণ বাড়িতেও বাবু একা আছে। আর বাচ্চা নিয়ে যেহেতু আমাকে অ্যালাউ করবে না, তাই আমি আর যাইনি। ওরা 2 ভাই আছে, তো ওখানে পেশেন্টের সঙ্গে থাকতে দিচ্ছে না, কিন্তু তবুও বাড়ির লোকের প্রয়োজন, তাই কিন্তু পাশেই হোটেল ভাড়া নিয়ে ওরা 2 ভাই ওখানেই রয়েছে। এখনও পর্যন্ত ওখানেই আছে। জানি না স্বাভাবিক কবে হতে পারবো। তো অনেক দিন হয়ে গেল, তো এখন যেহেতু একটুখানি ভালো আছে, তাই মনটা একটুখানি ভালো বলে কিন্তু আমি ভিডিওটা এতদিন পর আজকে এডিট করছি। এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে কি বলো তো, এই পরিস্থিতিতে মানে কারোই ভালো লাগে না কোনো কিছু করতে। ফোন ঘাটা তো দূরে থাকুক, সব কিছু থেকেই বিরতি নিয়েছি। কাজকর্মও মন বসে না, খাবার দাবার তো ঠিকঠাক মতো নেই, ওভাবেই চলছি। তবুও বাচ্চাটা যেহেতু আছে, রান্নাবান্না তো করতেই হবে, কাজকর্মগুলো তো করতেই হবে, তাই কিন্তু ওভাবেই কাজকর্মগুলো করছি। আর এই যে ভিডিওটা করছি, এই সেদিনকেই কিন্তু মানে মা বাড়ি থেকে বেরিয়েছে আর কি, মাকে বাড়ি থেকে নিয়ে গেছে। তবুও আমি কাজকর্মগুলো করছি, কারণ কি বলো তো, আমাদেরকে চলে যেতে হলে আবার এই কাজকর্মগুলো তো ফেলে রেখে যেতে পারবো না। সে কারণেই কিন্তু মানে মনে কষ্ট নিয়েও কাজকর্মগুলো করছি। আর সব থেকে বড় কথা, খাও না খাও, যদি বাড়িতে অসুখ বিসুখ না থাকে না, তাহলে কিন্তু অনেক শান্তিতে থাকা যায়, জানো তো। কিন্তু অসুখ বিসুখ যদি বাড়িতে লেগে থাকে, তাহলে মানে খাবার দাবারের মাঝেও কিন্তু ভালো থাকা যায় না, আমি মনে করি। আর এমন পরিস্থিতির শিকার হয়েছি, তাই কিন্তু তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখন থেকে আশা করব প্রতিদিনই তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার চেষ্টা করব। জানি না কতটা কি পারবো, কোনো কিছুই বলতে পারছি না। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমরা তো দেখলেই, টুকটুক করে আমি কিন্তু সংসারের সমস্ত কাজগুলোই করে নিয়েছি। আর বেশ ভালোই কাচাকুচি ছিল, সেগুলোও কিন্তু কাচাকুচি করে নিয়েছি। কারণ যেহেতু খুব ভালো রোদ্দুর উঠেছে, তাই কিন্তু কাচাকুচিগুলো আর ফেলে রাখিনি, কাচাকুচিগুলো সুন্দর করে দিয়েছি। আর বেশ কিছুদিন থেকে রোদ্দুর ছিল না বলে তেমন একটা কাচাকুচি করা যাচ্ছিল না। আর এদিকে কিন্তু জলও চলে এসেছে, যেহেতু জলটা ফিল্টারে ঢালবো, তাই কিন্তু ন্যাকড়া বেঁধে আমি ছেঁকে জলটাকে নিচ্ছি। কারণ ন্যাকড়া বেঁধে ছেঁকে যদি না নিই না, তাহলে জলে মাঝে মাঝে বেশ ভালোই নোংরা আসে। সে কারণেই কিন্তু এরকম ন্যাকড়া বেঁধে ছেঁকে আমি জল নিই। জলটা নিয়ে কিন্তু এখন ফিল্টারে ঢেলে দিচ্ছি। তো মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন তো দুপুরে রান্নাবান্না করতে হবে, তাই আর দেরি না করে চলে এসেছি সোজা রান্নাঘরে। আর তোমরা সকালে দেখেইছিলে যে একটুখানি ঢেঁকি শাক নিয়ে এসেছিলো কর্তামশাই। তো একদমই যেহেতু অল্প পরিমাণ, তাই কিন্তু একটুখানি আলু কেটে দিয়ে দিয়েছি। তো আলুটা আগে একটু ভেজে নিয়ে এখন কিন্তু আমি ঢেঁকি শাকটা দিয়ে দিচ্ছি। ঢেঁকি শাক আলু দিয়ে এই ঢেঁকি শাক ভাজাটা করছি। আর জানো তো, মানে কোনো কিছু যেহেতু ভালো লাগছে না, কর্তামশাই সেরকমভাবে বাজারে টাজারে যেতে পারছে না, তাই কিন্তু মানে কোনো কিছুই ঘরে নিয়ে আসছে না। তো সে কারণেই আজকে ওই ঢেঁকি শাক ভাজাটা করলাম। আর এখানে কিন্তু আমি সয়াবিন আলুর তরকারি করে নিচ্ছি, আর তেমন কিছু করব না। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট। তো চলো আজকের মতো এ পর্যন্ত।